এম রায় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা রইল এবং শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থাকলো। এবছর যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা সকলে জানো পদার্থের পরমাণুর গঠন থেকে প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়। তো চলো আজকে আমরা পদার্থের পরমাণুর গঠন সম্পর্কে ডিটেলসে জানব। সবার প্রথমে আমাদের এখান থেকে যে তথ্যগুলো জানতে হবে সেগুলো হলো পদার্থ মাত্রই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম পরমাণু বা অ্যাটম নামকরণ করেন জন ডাল্টন। তিনি বলেছিলেন এই পরমাণু বা অ্যাটমস অবিভাজ্য। কি বলেছিলেন? অবিভাজ্য। এখানে আমাদের যে তথ্যগুলো জানতে হবে যে এই যে অ্যাটমস যে শব্দটি রয়েছে এটি একটি গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। যার অর্থ কি? যার অর্থ হলো অবিভাজ্য। অবিভাজ্য অর্থাৎ পরমাণু বা অ্যাটমসকে ভাগ করা যায় না। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে পরমাণু বা অ্যাটমস যে রয়েছে তা অবিভাজ্য এবং কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা একে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। ওকে, তাহলে আমরা পদার্থের পরমাণুর গঠন সম্পর্কে পড়তে গিয়ে কি জানলাম? আমরা জানলাম যে পদার্থ মাত্রই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম পরমাণু বা অ্যাটমস দিয়েছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। তাহলে পরমাণু বা অ্যাটমস এর নামকরণ কে করেছিল? নামকরণ করেছিল জন ডাল্টন। এবং এই অ্যাটমস হলো একটি গ্রিক শব্দ। তাহলে অ্যাটমস কী ধরনের শব্দ? অ্যাটমস হলো একটি গ্রিক শব্দ যার অর্থ কি? যার অর্থ হলো অবিভাজ্য। এখান থেকে আর যে তথ্যটা আমরা জানতে পারলাম তা হলো যে পদার্থের পরমাণু কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা যেমন একে ধ্বংস করা যায় না, ঠিক তেমনি একে সৃষ্টিও করা যায় না। এবারে আমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টসটি জানতে হবে তা হলো ঊনবিংশ শতকের শেষের দিকে বিভিন্ন বিজ্ঞানীরা, এই বিজ্ঞানীরা কারা? এই বিজ্ঞানীরা হলেন জে থমসন, বোর, রাদারফোর্ড, স্যাডউইক প্রভৃতি প্রমুখ বিজ্ঞানীরা। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ঊনবিংশ শতকে শেষের দিকে বিভিন্ন বিজ্ঞানীরা জে থমসন, বোর, রাদারফোর্ড, স্যাডউইক প্রভৃতি প্রমুখ যে বিজ্ঞানীরা রয়েছেন এনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে এই যে পরমাণু বা অ্যাটমস রয়েছে তা বিভাজ্য। তা কি? তা হচ্ছে বিভাজ্য। অর্থাৎ
পরমাণু বা অ্যাটমসকে কি করা যায়, বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে ভাঙলে এর থেকেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, যেগুলোর নামকরণ হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ঊনবিংশ শতকের আগের দিকে পদার্থের পরমাণু বা অ্যাটমসের যে ধারণা ছিল সেই ধারণাটি কীরকম ছিল? সেই ধারণাটি ছিল যে পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, আর এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বিজ্ঞানী জন ডাল্টন নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটমস। এই পরমাণু বা অ্যাটমস কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যেমন সৃষ্টি করা যায় না, ঠিক তেমনি একে ধ্বংসও করা যায় না। এবং এই পরমাণু কী ছিল? এই পরমাণু ছিল অবিভাজ্য। কিন্তু ঊনবিংশ শতকের শেষের দিকে যে থমসন, বোর, রাদারফোর্ড, স্যাডউইক প্রভৃতি প্রমুখ বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা কি প্রমাণ করে যে এই যে পরমাণু বা অ্যাটমস রয়েছে তা বিভাজ্য, অর্থাৎ এটাকে ভাগ করা যায়। এবং এই পরমাণুগুলোকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পাওয়া যায় সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই হলো পদার্থের পরমাণুর গঠন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা। এবারে আমরা পদার্থের বা পরমাণুর মূল উপাদান সম্পর্কে জানব। কোনো মৌল বা কোনো পরমাণুর মূল উপাদান হিসাবে তিনটি কণা থাকে। কটি কণা থাকে? তিনটি কণা থাকে। এই তিনটি কণা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে কোনো মৌল বা পরমাণুর মূল উপাদান হিসাবে কটি কণা থাকে? তিনটি কণা। তা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে দুটি কণা থাকে। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে হাইড্রোজেন পরমাণুতে কটি কণা থাকে? হাইড্রোজেন পরমাণুতে দুটি কণা থাকে। এই দুটি কণা কি কি? এই দুটি কণা হলো ইলেকট্রন ও প্রোটন। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে হাইড্রোজেন পরমাণুতে শুধুমাত্র দুটি কণা থাকে। এই দুটি কণা কি? এই দুটি কণা হলো একটি ইলেকট্রন এবং অন্যটি প্রোটন। আর বাকি সব মৌলের পরমাণুতে তিনটি কণা থাকে, তাহলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো এখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটি কি? যে হাইড্রোজেন পরমাণুতে কোন কণা অনুপস্থিত? তাহলে অনুপস্থিত রয়েছে হাইড্রোজেন পরমাণুতে কোন কণা অনুপস্থিত রয়েছে? হাইড্রোজেন পরমাণুতে যে কণাটি অনুপস্থিত রয়েছে তা হলো নিউট্রন। তাহলে আমরা পদার্থের পরমাণুর মূল উপাদান থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি পরমাণুর মূল উপাদান হিসাবে তিনটি কণা থাকে। এই তিনটি কণা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যে কোনো মৌলের পরমাণুতে এই তিনটি কণা থাকে। শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে দুটি কণা থাকে। একটি হলো ইলেকট্রন এবং অন্যটি হলো প্রোটন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে
কেবলমাত্র একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে এবং হাইড্রোজেন পরমাণুতে যে কণাটি অনুপস্থিত বা যে মূল উপাদানটি অনুপস্থিত রয়েছে তা হলো নিউট্রন। এই হলো পদার্থে পরমাণুর মূল উপাদানের বিস্তারিত তথ্য সমূহ। এবারে আমরা পদার্থে পরমাণুর গঠন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমরা একটু আগে পদার্থে পরমাণুর মূল উপাদান হিসাবে তিনটি কণা পেলাম, তা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন আমরা এই তিনটি কণা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সবার প্রথমে আমরা ইলেকট্রন সম্পর্কে জানব। ইলেকট্রন, এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে সেগুলি হলো অবস্থান, এরপর যেটা জানতে হবে তা হলো উৎপত্তি, তারপর জানতে হবে ইলেকট্রনের আবিষ্কারক, তারপর রয়েছে নামকরণ, আধানের প্রকৃতি, আধানের প্রকৃতি, নেক্সটে রয়েছে ইলেকট্রনের ভর, ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা, নেক্সট রয়েছে চার্জ। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি রয়েছে সেগুলি সম্পর্কেও আমরা ডিটেলসে জানব। তো সবার প্রথমে যে পয়েন্টসটি রয়েছে তা হলো অবস্থান। সবার প্রথমে আমরা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানব। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরের দিকে অবস্থিত। এর উৎপত্তি কি রয়েছে? এর উৎপত্তি রয়েছে ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন পাওয়া যায়। আবিষ্কারককে? ইলেকট্রনের আবিষ্কারক হলেন জে থমসন এবং এর নামকরণ করেছিলেন স্টোনি। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে ইলেকট্রনের আধানের প্রকৃতি। ইলেকট্রনের আধানের প্রকৃতি হলো নেগেটিভ, অর্থাৎ এটি একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এরপরে রয়েছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 9.11 ইন্টু 10⁻31 কেজি। এরপরে যেটা রয়েছে তা হলো ইলেকট্রনের ভেদন ক্ষমতা। ইলেকট্রনের ভেদন ক্ষমতা কম। শেষে যে পয়েন্টসটা রয়েছে তা হলো চার্জ। তড়িৎ এর ক্ষুদ্রতম একক হলো ইলেকট্রনের চার্জ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম অবস্থান, উৎপত্তি, আবিষ্কারক, নামকরণ, আধানের প্রকৃতি, ভর, ভেদন ক্ষমতা, চার্জ। এছাড়া যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলি রয়েছে সেগুলি সম্পর্কেও আমাদের জানতে হবে। ইলেকট্রন পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে
আকৃষ্ট হয়। কি হয়? আকৃষ্ট হয়। এবং নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে কি হয়? বিকর্ষিত হয়। বিকর্ষিত হয়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে ইলেকট্রন পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয় এবং নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে কি হয়? বিকর্ষিত হয়। এছাড়াও আরও একটি পয়েন্টস এখানে রয়েছে, তা হলো ইলেকট্রন কোনো গ্যাসের মধ্য দিয়ে গেলে গ্যাসটি কি হয়? গ্যাসটি আয়নিত হয়। গ্যাসটি কি হয়ে যায়? গ্যাসটি আয়নিত হয়। আয়নিত হয়। এছাড়া আরেকটি পয়েন্টস রয়েছে, তা হলো পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হয়। প্রোটন সংখ্যার সমান হয়। প্রোটন সংখ্যার সমান হয়। তাহলে আমরা এই ইলেকট্রন সম্পর্কে জানতে গিয়ে যে যে তথ্যগুলো জানতে পারলাম তা তোমাদের আরেকবার বলে দেওয়া হচ্ছে। দেখো, সবার প্রথমে যেটা রয়েছে তা হলো অবস্থান। সবার প্রথমে ইলেকট্রনের অবস্থান আমাদের জানতে হবে। তাহলে ইলেকট্রন, দেখো ইলেকট্রনের অবস্থানে কি বলা হয়েছে? যে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরের দিকে অবস্থিত। এর উৎপত্তি বলা হয়েছে। উৎপত্তি কি? ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন পাওয়া যায়। তারপরে রয়েছে আবিষ্কারক। ইলেকট্রনের আবিষ্কারক হলো জে থমসন এবং এই ইলেকট্রনের নামকরণ করেছিলেন স্টোনি। আধানের প্রকৃতি কি? ইলেকট্রনের আধানের প্রকৃতি হচ্ছে নেগেটিভ। এটি একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এবং ইলেকট্রনের ভর কি রয়েছে? ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। এরপরে যেটা রয়েছে তা হলো ভেদন ক্ষমতা। ইলেকট্রনের ভেদন ক্ষমতা কম। তারপরে রয়েছে চার্জ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তড়িতের ক্ষুদ্রতম যে একক সেটি হলো ইলেকট্রনের চার্জ। তাহলে তড়িতের ক্ষুদ্রতম একক কি? তড়িতের ক্ষুদ্রতম একক হলো ইলেকট্রনের চার্জ। এরপরে যেটা রয়েছে তা হলো ইলেকট্রন পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয় এবং নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বিকর্ষিত হয়। এরপরে যেটা রয়েছে যে ইলেকট্রন কোনো গ্যাসের মধ্য দিয়ে গেলে গ্যাসটি কি হয়ে যায়? গ্যাসটি আয়নিত হয়। এবং শেষে যে পয়েন্টসটা রয়েছে তা হলো পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবং পরমাণুর যে প্রোটন সংখ্যা, এ দুটো কি হয়? এ দুটো সমান হয়। তো এই হলো ইলেকট্রনের বিস্তারিত তথ্য। এবারে আমরা প্রোটন কণা সম্পর্কে জানব। প্রোটন, এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে তা হলো প্রোটনের অবস্থান, উৎপত্তি, আবিষ্কারক, নামকরণ, আধানের প্রকৃতি, ভর, ভেদন ক্ষমতা, এই সমস্ত তথ্যগুলো প্রোটন সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে প্রোটনে, সেগুলো সম্পর্কেও আমরা এখানে জানব। তো সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে রয়েছে অবস্থান। এই অবস্থানে আমাদের কি জানতে হবে? যে প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। তাহলে প্রোটন কোথায় অবস্থিত? প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত।
এর উৎপত্তি কি? এর উৎপত্তি হলো অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি বা হাইড্রোজেন যে গ্যাস রয়েছে, এই গ্যাসে পজিটিভ রশ্মি থেকেও প্রোটন কণা পাওয়া যায়। প্রোটনের আবিষ্কারককে? প্রোটনের আবিষ্কারক হলো গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন। এর নামকরণ কে করেছিল? এর নামকরণ করেছিল রাদারফোর্ড। রাদারফোর্ড। আধানের প্রকৃতি। প্রোটন কণার আধানের প্রকৃতি হলো পজিটিভ। পজিটিভ। তাহলে প্রোটন হলো একটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। ভর। প্রোটনের ভর। প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। তাহলে প্রোটনের ভর কি জানলাম? প্রোটনের ভর জানলাম ইলেকট্রনের ভরের তুলনায় 1837 গুণ ভারী। এরপর যেটা রয়েছে তা হলো ভেদন ক্ষমতা। প্রোটনের ভেদন ক্ষমতা কম। এখানে আর যে তথ্যটা আমাদের জানতে হবে তা হলো পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে কোনো পরমাণুর যে প্রোটন সংখ্যা রয়েছে, সেই প্রোটন সংখ্যা এবং সেই পরমাণুর যে ইলেকট্রন সংখ্যা রয়েছে সেটার কি হয়? সেটার সমান হয়। তো প্রোটন থেকে আমরা যে তথ্যগুলো জানতে পারলাম তা হলো অবস্থান। অবস্থানে কি বলা হয়েছে? অবস্থানে বলা হয়েছে যে প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। উৎপত্তি। উৎপত্তিতে কি বলা হয়েছে? উৎপত্তিতে বলা হয়েছে যে এটি অ্যানোড রশ্মি থেকে পাওয়া যায় বা হাইড্রোজেন গ্যাসের যে পজিটিভ রশ্মি রয়েছে সেখান থেকে এই প্রোটন কণা পাওয়া যায়। নেক্সট রয়েছে আবিষ্কারক। প্রোটন কণার আবিষ্কারক হলেন গোল্ডস্টাইন এবং এর নামকরণ কে করেছিল? এর নামকরণ করেছিল রাদারফোর্ড। আধানের প্রকৃতি। আধানের প্রকৃতিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে প্রোটন একটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। ভর। প্রোটনের ভর কি রয়েছে? যে প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। এরপরে যেটা রয়েছে তা হলো ভেদন ক্ষমতা। প্রোটনের ভেদন ক্ষমতা কম। এবং লাস্ট যে পয়েন্টসটি রয়েছে তা হলো কোনো পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়। তো এই হলো প্রোটনের বিস্তারিত তথ্যসমূহ। এবারে আমরা নিউট্রন কণা সম্পর্কে জানব। নিউট্রন। এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে তা হলো অবস্থান, উৎপত্তি, আবিষ্কারক, আধানের প্রকৃতি, ভর এবং শেষে যেটা জানতে হবে তা হলো চার্জ। তো সবার প্রথমে রয়েছে অবস্থান। নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত। তারপরে রয়েছে উৎপত্তি। নিউট্রন কোথার থেকে পাওয়া যায়? বেরিলিয়াম কে আলফা
কণা দ্বারা আঘাত করলে নিউট্রন পাওয়া যায়। তো উৎপত্তিতে আমরা কি জানলাম? উৎপত্তিতে জানলাম যে বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে নিউট্রন পাওয়া যায়। আবিষ্কারক এই নিউট্রন কণার আবিষ্কারক হলেন স্যাডউইক। এরপর যেটা রয়েছে তা হলো আধানের প্রকৃতি। নিউট্রন হলো একটি তড়িৎ নিরপেক্ষ কণা। তাহলে নিউট্রনের আধানের প্রকৃতি কি? নিউট্রনের আধানের প্রকৃতি হলো যে নিউট্রন একটি তড়িৎ নিরপেক্ষ। ভর, নিউট্রনের ভর ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী। এরপরে যেটা রয়েছে তা হলো চার্জ। নিউট্রনের চার্জ 0। তো আমরা নিউট্রন থেকে কি কি তথ্য জানতে পারলাম? সবার প্রথমে যে তথ্য আমরা জানতে পারলাম তা হলো অবস্থান। নিউট্রনের অবস্থানে কি বলা হয়েছে? যে নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। তারপরে রয়েছে উৎপত্তিতে আমাদের কি জানতে হবে? যে নিউট্রন বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে পাওয়া যায়। আবিষ্কারক, নিউট্রনের আবিষ্কারক হলেন স্যাডউইক। এর আধানের প্রকৃতি কি বলা হয়েছে? যে নিউট্রন হলো একটি তড়িৎ নিরপেক্ষ কণা। এরপর যে তথ্যটা রয়েছে তা হলো ভর। ইলেকট্রনের তুলনায় নিউট্রন 1839 গুণ ভারী। চার্জ, নিউট্রনের চার্জ হলো 0। তো এই হলো নিউট্রনের সম্পূর্ণ তথ্য। এবারে আমরা এই চ্যাপ্টারটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টসটি রয়েছে সেটা সম্পর্কে জানব। তো দেখো, এবারে আমরা পরমাণুর মডেল সম্পর্কে জানব। পদার্থের পরমাণুর মডেলটি আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তাহলে পদার্থের পরমাণু মডেলটি কে আবিষ্কার করেছিলেন? মডেলটি আবিষ্কার করেছিলেন রাদারফোর্ডের এই পরমাণু মডেলটি অনেকটা সৌরজগতের মতো। রাদারফোর্ড তার পরমাণু মডেলটিকে দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি হলো নিউক্লিয়াস এবং অন্যটি হলো ইলেকট্রন মহল। এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে ডিটেলসে জানব। নিউক্লিয়াস, এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে তা আমরা একে একে জানব। সবার প্রথমে আমরা যেটা জানব তা হলো কাকে বলে, অর্থাৎ নিউক্লিয়াস কাকে বলছে। পরমাণুর যে অংশে পরমাণুর সব ভর কেন্দ্রীভূত থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে আমরা কি পেলাম? নিউক্লিয়াসে পেলাম পরমাণুর যে অংশে পরমাণুর সব ভর কেন্দ্রীভূত থাকে সেই স্থানকে কি বলা হচ্ছে? সেই স্থানকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা এটি লিখে নিই যে পরমাণুর যে অংশে পরমাণুর সব ভর কেন্দ্রীভূত থাকে সেই স্থানকে কি বলছে? সেই স্থানকে বলছে পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে দু ধরনের কণা থাকে। এই দু ধরনের কণা কি? তা হলো নিউট্রন
ও প্রোটন বা প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে, তাহলে যে দুটি কণা রয়েছে এই দুইটি কণা কি, তা হলো প্রোটন ও নিউট্রন। এরপরে যেটা রয়েছে যে পরমাণুর বেশিরভাগ স্থানই, পরমাণুর বেশিরভাগ স্থানই কি, বেশিরভাগ স্থানই হলো ফাঁকা, এবং পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি, পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি, পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশটি হলো নিউক্লিয়াস। এরপরে যে পয়েন্টসটি আমরা জানবো তা হলো পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব সবচেয়ে বেশি। এরপরে যেটা জানতে হবে তা হলো পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসকে কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা পরিবর্তন করা যায় না, তাহলে এখান থেকে আমরা কি জানলাম, আমরা জানলাম যে পরমাণু নিউক্লিয়াস কাকে বলছে, নিউক্লিয়াসে ক ধরনের কণা রয়েছে, এবং পরমাণুর কোন অংশটি ফাঁকা, যে পরমাণুর বেশিরভাগ স্থানই রয়েছে ফাঁকা। এরপরে যেটা রয়েছে তা হলো পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি, তা হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ঘনত্ব সবচেয়ে বেশি, এবং এই নিউক্লিয়াস কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা পরিবর্তন করা যায় না। তাহলে আমরা পরমাণুর মডেল থেকে যে তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলো কি, যে পরমাণুর যে মডেলটি রয়েছে এই মডেলটি আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। এই রাদারফোর্ড পরমাণু মডেলটিকে দুটি অংশে বিভক্ত করেছিলেন, একটি হলো পরমাণুর নিউক্লিয়াস এবং অন্যটি হলো ইলেকট্রন মহল। সবার প্রথমে আমরা এই নিউক্লিয়াস সম্পর্কে জানব। তো দেখো, নিউক্লিয়াস থেকে আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো কি, সবার প্রথমে জানতে হবে নিউক্লিয়াস কাকে বলছে। যে পরমাণুর যে অংশে পরমাণুর সব ভর কেন্দ্রীভূত থাকে তাকে বলা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে দু ধরনের কণা থাকে, একটি হলো প্রোটন এবং অন্যটি হলো নিউট্রন। একটি ছবির মাধ্যমে আমরা এইটুকু অংশ ভালো করে জেনে নিই। এটি যদি আমাদের পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন। এখানে পি মানে হচ্ছে প্রোটন এবং এন মানে হচ্ছে নিউট্রন। এই পি বা প্রোটন হলো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এবং এন অর্থাৎ নিউট্রন হলো তড়িৎ নিরপেক্ষ কণা। এখানে আরেকটি বিষয় আমাদের জেনে নিতে হবে, তা হলো কোনো মৌলিক পদার্থের বা কোনো পরমাণুর মৌলিক তত্ত্ব কিসের উপর নির্ভর করছে, প্রোটন সংখ্যার উপর। কোন সংখ্যার উপর, প্রোটন সংখ্যার উপর। তাহলে এখান থেকে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় এসে থাকে, তা হলো কোনো পরমাণুর বা কোনো মৌলের মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে তার প্রোটন সংখ্যার উপর। এরপরে যেটা রয়েছে তা হলো পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। তাহলে পরমাণুর বেশিরভাগ স্থানেই কি, পরমাণুর বেশিরভাগ স্থানই হলো ফাঁকা। এরপরে যেটা রয়েছে তা হলো পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ। তাহলে পরমাণুর সবথেকে সুস্থিত অংশ কোনটি,
পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এরপরে যেটা রয়েছে যে নিউক্লিয়াসের ঘনত্ব সবথেকে বেশি, যদি বলে পরমাণুর কোন অংশটির ঘনত্ব সবচেয়ে বেশি, তা হবে নিউক্লিয়াসের ঘনত্ব সবচেয়ে বেশি। এরপরে যেটা রয়েছে তা হলো পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াস কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা বা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পরিবর্তন করা যায় না। এবং শেষে যেটা আমরা জানলাম তা হলো কোনো মৌলের বা কোনো পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে? মৌলিকত্ব নির্ভর করে তার প্রোটন সংখ্যার উপরেই। এবারে আমরা ইলেকট্রন মহল সম্পর্কে জানব। ইলেকট্রন মহল। রাদারফোর্ডে যে পরমাণু মডেল তার দুটি অংশ, একটি হলো নিউক্লিয়াস এবং অন্যটি হলো ইলেকট্রন মহল। এখন আমরা যে অংশটা সম্পর্কে জানব তা হলো ইলেকট্রন মহল। এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে তা হলো পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে। পরমাণুর নিউক্লিয়াসে কি রয়েছে? পরমাণুর নিউক্লিয়াসে রয়েছে প্রোটন কণা ও নিউট্রন কণা। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে অর্থাৎ প্রোটন ও নিউট্রন কণাকে কেন্দ্র করে ইলেকট্রন কণা আবর্তন করে। একটি ছবির মাধ্যমে আমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পারবো। এখন তোমাদের সামনে একটি ছবি অঙ্কন করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো, আমরা সবার প্রথমে পরমাণুর নিউক্লিয়াসটি অঙ্কন করে নিই। এটি হলো পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে মোট 7টি কক্ষপথে, অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে মোট 7টি কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তাহলে আমরা 7টি কক্ষপথ আগে এঁকে নিই। 1 2 3 4 5 6 এবং 7। তো আমরা পরমাণু নিউক্লিয়াসে কোন কণা দুটি পেয়েছি? পরমাণু নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হলো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এবং এই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রন আবর্তন করে। দেখো, এরকম করে আমি ইলেকট্রনগুলোকে চিহ্নিত করছি যেগুলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে আবর্তন করে। তাহলে ইলেকট্রনগুলো পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে আবর্তন করে। মোট কয়টি কক্ষপথে আবর্তন করে? মোট 7টি কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলিকে চিহ্নিত করার জন্য দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে কে, এল, এম, এন, ও, পি এবং কিউ। এই হলো মোট 7টি কক্ষপথ। এই 7টি কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা আবর্তন করে? আবর্তন করে ইলেকট্রন। এই ইলেকট্রন হলো নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। তো আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে ইলেকট্রন যে রয়েছে এই ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে
অর্থাৎ এই যে পরমাণু রয়েছে এই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে আবর্তন করছে। পরমাণু নিউক্লিয়াসে যে দুটি কণা রয়েছে তা হলো প্রোটন কণা এবং নিউট্রন কণা। প্রোটন কণা হলো পজিটিভ এবং নিউট্রন কণা হলো তড়িৎ নিরপেক্ষ। এরপরে যেটা রয়েছে তা হলো ইলেকট্রন। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে চারদিকে মোট 7টি কক্ষপথে আবর্তন করে। এই ইলেকট্রন হলো একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এখান থেকে আমাদের আর যে তথ্যগুলো জানতে হবে তা হলো কোনো মৌলে বা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে, অর্থাৎ কোনো পরমাণু বা মৌলে সবথেকে বাইরের কক্ষপথে যদি মোট 8টি ইলেকট্রন থাকে তাহলে পরমাণু নিউক্লিয়াসের বাইরে যদি সবথেকে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাহলে তাকে বলা হবে নিষ্ক্রিয় মৌল। কি বলা হবে? নিষ্ক্রিয় মৌল। এবং সবথেকে বাইরের কক্ষে যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে তখন তাকে বলা হবে হ্যালোজেন মৌল। ওকে, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে কোনো মৌল বা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তখন তাকে বলা হবে নিষ্ক্রিয় মৌল, এবং যদি কোনো মৌল বা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 7টি ইলেকট্রন থাকে তখন তাকে বলা হবে হ্যালোজেন মৌল। তো এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এবারে আমরা এই চ্যাপ্টার থেকে কি করে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বের করতে হয় এবং এই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সাহায্যে কিভাবে কোনো মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো এগুলো বের করার জন্য আমাদের যে দুটো তথ্য জানতে হবে তা হলো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। এই দুটো তথ্য আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। তো সবার প্রথমে আমরা পারমাণবিক সংখ্যা জেনে নেব যে পারমাণবিক সংখ্যা কাকে বলছে। কোনো মৌলের মধ্যে বা কোনো পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে কি বলা হচ্ছে? সেই প্রোটন সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা থেকে কি জানলাম? যে পারমাণবিক সংখ্যা কাকে বলছে? যে কোনো মৌলের মধ্যে বা কোনো পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে কি বলা হবে? সেই প্রোটন সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এখানে আমাদের আরও একটি তথ্য মনে রাখতে হবে, তা হলো পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান হয়। এরপরে যেটা রয়েছে তা হলো ভর সংখ্যা কাকে বলছে? কোনো মৌল বা পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যা রয়েছে সেই প্রোটন সংখ্যা এবং যে নিউট্রন সংখ্যা রয়েছে সেই নিউট্রন সংখ্যার ভরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা কাকে বলে জেনে নিই। যে ভর সংখ্যা কাকে বলছে? কোনো পরমাণুর মধ্যে যে
প্রোটন সংখ্যা থাকে সেই প্রোটন সংখ্যার ভর প্লাস যে নিউট্রন সংখ্যা থাকে, নিউট্রন সংখ্যা থাকে সেই নিউট্রন সংখ্যার ভর, অর্থাৎ আমরা বলতে পারি প্রোটন সংখ্যার ভর এবং নিউট্রন সংখ্যার যে ভর এর সমষ্টিকে কি বলা হচ্ছে? এর সমষ্টিকে বলা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে পারমাণবিক সংখ্যা কাকে বলে এবং ভর সংখ্যা কাকে বলে। সবার প্রথমে আমরা জানলাম পারমাণবিক সংখ্যা কাকে বলছে। আরেকবার বলে দিচ্ছি পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোনো মৌল বা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে, যত সংখ্যক প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এখানে আর যে তথ্যটি মনে রাখতে হবে তা হলো পরমাণুর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়। এরপরে রয়েছে ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলছে? কোনো মৌল বা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন সংখ্যা থাকে এবং নিউট্রন সংখ্যা থাকে। এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে ভর, এই দুইয়ের ভরের যে সমষ্টি সেই সমষ্টিকে বলা হচ্ছে ভর সংখ্যা। এবারে আমরা একটি উদাহরণের সাহায্যে এই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং এই দুইয়ের সাহায্যে কিভাবে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা বার করতে হয় তা জেনে নিই। এখানে দেখো আমরা যে তথ্যগুলো জানব তা হলো ভর সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর কি জানব? আর জানব ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিভাবে বার করতে হয়। তো এখানে দেখো ভর সংখ্যা কোনটাকে বলছে? এই যে 16 রয়েছে এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। কি বলা হচ্ছে? ভর সংখ্যা। এবং 8কে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা একটু আগেই পড়েছিলাম যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোনো মৌলের মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে কি বলা হবে? সেই প্রোটন সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা কত? এখানে প্রোটন সংখ্যা হয়ে যাবে 8। অর্থাৎ আমরা প্রোটন সংখ্যা কত পাবো? 8 পাবো। এবং এখানে আরও একটি পয়েন্টস উল্লেখ করা হয়েছিল যে পরমাণুর প্রোটন সংখ্যা, পরমাণুর কিসের সমান হয়? ইলেকট্রন সংখ্যার। ইলেকট্রন সংখ্যার কি হয়? ইলেকট্রন সংখ্যার সমান হয়। ইলেকট্রন সংখ্যার কি হয়? সমান হয়। অর্থাৎ আমরা এখানে ইলেকট্রন সংখ্যা কি পেয়ে যাব? 8 পেয়ে যাব। এরপর দেখো আমরা যেটা বের করতে শিখব তা হলো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। এই নিউট্রন সংখ্যা বার করার সূত্রটি হলো পরমাণুর ভর সংখ্যা মাইনাস পরমাণুর পারমাণবিক সংখ্যা। দেখো ভর সংখ্যা আমরা কত পেয়েছি? ভর সংখ্যা পেয়েছি 16 এবং পারমাণবিক সংখ্যা কত পেয়েছি? পারমাণবিক সংখ্যা পেয়েছি 8। অর্থাৎ 16 থেকে আমরা যদি 8 মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 8। সুতরাং নিউট্রন সংখ্যা কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি বার করতে শিখলাম? আমরা বার করতে শিখলাম ভর সংখ্যা
পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এবারে আমরা এখান থেকে অত্যন্ত 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে যে পয়েন্টসটি রয়েছে তা হলো আইসোটোপ। আইসোটোপ, তারপর রয়েছে আইসোবার, আইসোবার, এবং নেক্সট রয়েছে আইসোটোন, আইসোটোন, তারপর রয়েছে আইসোডায়াফার, আইসোডায়াফার, এবং শেষে রয়েছে কোয়ান্টাম, কোয়ান্টাম। এই তথ্যগুলো আমাদের জেনে নিতে হবে। তো সবার প্রথমে যেটা রয়েছে তা হলো আইসোটোপ। আইসোটোপ কাকে বলছে? যে ভর সংখ্যা, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে আইসোটোপ। আইসোবার কাকে বলছে? আইসোবার বলছে ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা আলাদা, তখন তাকে কি বলছে? তখন তাকে বলছে আইসোবার। এরপরে রয়েছে আইসোটোন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন বা আলাদা। এরপর যেটা রয়েছে তা হলো আইসোডায়াফার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আইসোডায়াফার কাকে বলছে? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যে পার্থক্য তাকে বলা হচ্ছে আইসোডায়াফার। এরপরে যেটা রয়েছে তা হলো কোয়ান্টাম। এই কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এখানে আমাদের যে তথ্যগুলো জেনে নিতে হবে তা হলো কোয়ান্টাম কাকে বলে, কোয়ান্টাম স্তরের সংখ্যা হলো 7। এবং এরপর যেটা জানতে হবে তা হলো কোয়ান্টাম সংখ্যা মোট 4টি সংখ্যার সংমিশ্রণে গঠিত। তো দেখো এই 5টি পয়েন্টস থেকে আমরা কি জেনে নিলাম? আমরা সবার প্রথমে জানলাম আইসোটোপ। আইসোটোপ কাকে বলছে? যেসব মৌলে ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। আইসোবার কাকে বলছে? এখানে বলা হয়েছে যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা আলাদা। কি বলা হয়েছে? ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাকে বলা হচ্ছে আইসোবার। নেক্সট যে পয়েন্টসটা রয়েছে তা হলো আইসোটোন। আইসোটোন কাকে বলছে? আইসোটোন বলছে যেসব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান। কোন সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তখন তাকে বলা হচ্ছে আইসোটোন। এবং এরপরে যে পয়েন্টসটা রয়েছে তা হলো আইসোডায়াফার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে চাকরি পরীক্ষা এখান থেকে কোশ্চেন করা। আইসোডায়াফার কাকে বলছে? যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যে পার্থক্য তাকে বলা হচ্ছে আইসোডায়াফার। এবং শেষে রয়েছে কোয়ান্টাম।
এই কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে, এই কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হলেন ম্যাক্স প্লাঙ্ক। কাকে বলছে? কোয়ান্টাম স্তর। কোয়ান্টাম স্তরের সংখ্যা হচ্ছে 7 এবং কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম যে সংখ্যা রয়েছে তা মোট 4টি সংখ্যার সংমিশ্রণে গঠিত। তোমাদের সুবিধার জন্য তোমাদের মোবাইলের অন স্ক্রিনে একটি পিডিএফ খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। সমস্ত ভিডিওটির পিডিএফ তোমরা তোমাদের অন স্ক্রিনে পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য তোমরা এই পিডিএফটির সাহায্যে এই চ্যাপ্টার থেকে যাতে কোনো কোশ্চেন চাকরি পরীক্ষা ছেড়ে দিয়ে না আসতে হয় তার জন্য অত্যন্ত সহায়ক হবে এবং তোমরা যাতে খুব সুন্দরভাবে নিজের মতো করে পদার্থের পরমাণুর গঠন থেকে একটি খুব সুন্দর নোট তৈরি করতে পারো, তার জন্য আমার এই বোর্ড ওয়ার্কিং এবং এই যে পিডিএফটি রয়েছে তা অত্যন্ত সহায়ক হবে। যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে।